মহান রব্বুল আলামিন যেন তাকে পরলোকে শান্তি দেন, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি। শুধু এই মহিষতিয়া মাদ্রাসার এই প্রাঙ্গণ নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কোন অঞ্চল নেই যে যেখান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়নি। সমগ্র মানুষ তার জন্য দোয়া করেছে। তিনি যখন অসুস্থ, তার দোয়ায় অংশগ্রহণ করেনি। দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য, এমন কোন দল নেই যে এই নেত্রীর জন্য দোয়া করেন। আল্লাহ তাকে এই জগতে এত সম্মান দিয়েছেন, মানুষ ইচ্ছে করলেই একজনকে সম্মানিত করতে পারে না যতক্ষণ না মহান রব্বুল আলামিন তার সম্মান না দেন। অর্থাৎ এই জগতের এই ইহজগতে বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাকে ইহজগতে এত সম্মান দিয়েছে। আমরা আজকে দোয়া করব ওপারে যে তিনি গেছেন, পরজগতে যে তিনি গেছেন, আমরা যারা পরজগতে বিশ্বাস করি, পরজগতে যে তিনি গেছেন, তিনি যেন সেই জগতেও আল্লাহ তাআলা তাকে আরো অধিক ইহজগৎ থেকে অধিক সম্মানিত করে বেহেশতের সর্বোচ্চ স্থানে যেন তাকে স্থান দেন। আমরা এই মহিষতিয়া মাদ্রাসা থেকে এই দোয়া করছি। এখন আমার বক্তব্য হলো যে ইহজগতে আল্লাহ তাকে এত সম্মান দিলেন কেন? কি এমন কাজ তিনি করেছেন যে তাকে আল্লাহ এত সম্মান দিলেন, যাকে বাংলাদেশের এখন ঐক্যের প্রতীক বলা হয়, সিম্বল অফ ইউনিটি? কেন আল্লাহ লাগবে না? দেখুন যে এই যে আপনারা যে বয়স্ক মানুষরা যে বয়স্ক ভাতা পান, সরকার থেকে একটা টাকা পান, এর আগে কোন সরকার বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, তার আগে কোন সরকার এই বয়স্ক ভাতার কথা চিন্তা করেনি। বয়স্ক লোকের শেষ বয়সে যে সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আপনার ছেলে আব্বাকে টাকা দেয় না, চিন্তাকে আল্লাহ কবুল করেছেন বিদায় এই ইহজগতে আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন। আজকে আপনারা এখানে যদিও কোনো মহিলা নেই, যে বিধবা ভাতা, মহিলারা থাকলে হয়তো আমার এই কথাটা এখনো চালু আছে, ওই বয়স্ক ভাতা এখনো চালু আছে। যে সরকারি আসুক, এই উত্তম কাজকে তারা কখনো পরিবর্তন করতে পারেনি। নিশ্চয়ই আল্লাহ তার এই সৎ চিন্তা নিয়ম মতো পৃথিবীর বাংলাদেশের যারা রাজনীতির ইতিহাসটা পর্যালোচনা করেন, আপনি দেখবেন সে 1757 সালে যখন প্রথম এই দেশের স্বাধীনতা ব্রিটিশরা কেড়ে নিয়ে যায়, সেই সময় থেকে আমি ভারতে হয়নি, এত লোকের উপস্থিতি রয়েছে। আমি তাই বিএনপি নেতৃবৃন্দের কাছে, আমরা যারা তার নেতাকর্মী আছি, আমরা সবাই ঘোষণা করতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপি একার সম্পত্তি বা সম্পদ নয়। বেগম খালেদা জিয়া বিএনপির একার কোন সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশের সম্পদ। আমরা এই নেত্রীর আরো অনেক অনেক গুণ আছে। মানুষ তাকে মনের মাধুরী দিয়ে, মনের সমস্ত আকুতি দিয়ে বিভিন্ন নামে তাকে অভিষিক্ত করেছে। কখনো তাকে দেশ নেত্রী ভালোবেসে, কখনো তাকে আপসীর নেত্রী তার সংগ্রামী চেতনাকে দেখে, কখনো তাকে মাটি মানুষের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, কখনো তাকে বলেছে উন্নয়ন এবং উৎপাদনের নেত্রী, যিনি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছিলেন, এই দেশের অনেক উন্নয়ন করেছিলেন। তাই মানুষ তার মনের সমস্ত ভালোবাসা দিয়ে, আকুতি দিয়ে কখনো তাকে বলেছেন আফ্রো এশীয় গণমানুষের নেত্রী। আবার তার গণতন্ত্রের প্রতি অবিচল শ্রদ্ধা দেখে মানুষ তাকে বলেছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ ডেমোক্রেসি। বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে।
ভালোবেসে। তাই আবারও বলতে চাই যে বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশের সম্পদ, বিএনপির একার সম্পত্তি নয়। বেগম খালেদা জিয়া 1984 সালে তিনি বিএনপির চেয়ারম্যান নিযুক্ত হন। রাজনীতিতে আগমন ঘটে তার 1981 সালে। এই 84 সালে চেয়ারম্যান হওয়ার পরে বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক অবস্থা কেমন ছিল? অনেক সিনিয়র নেতারা আমার এখানে আছেন, অনেক মুরব্বীজন আমার যে বয়সে বড় তারা আছেন, স্টেজেও আছেন। আপনারা সবাই জানেন 83, 81, 82, 83, 84 সাল থেকে 90 সাল পর্যন্ত একটা চরম লোহার মতো কঠিন একটা স্বৈরাচার দেশের রাষ্ট্র ক্ষমতায় জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। তিনি হলেন স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদ। আর বাংলাদেশের রাজনীতিবিদরা তখন কি করছিল? এক দল থেকে আরেক দলে ছোটাছুটি করছিল, তাই না? দল বদলের একটা হিড়িক। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যে তার আগে দৌড়ে এরশাদের পদতলে আশ্রয় নিবে। একদম মারাত্মক সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছিল যে দল বদলের একটা হিড়িক। কিন্তু জনগণ কিন্তু এরশাদকে মেনে নিয়েছিল না, জনগণ প্রতিবাদ করেছিল। ঠিক তখন বেগম খালেদা জিয়া তিনি জনগণের কণ্ঠস্বর, সমগ্র বাংলাদেশের জনগণের কণ্ঠস্বরকে তার নিজের কণ্ঠস্বরে ধারণ করে তিনি রাজপথে আপসীন ভূমিকা নিলেন এবং পরাস্ত করলেন হোসেন মোহাম্মদ এরশাদকে। তাই মানুষ তাকে ভালোবেসে বলে দেশ নেত্রী, কারণ দেশের সমগ্র জনতার হৃদয়কে তার এক হৃদয়ে তিনি ধারণ করেছিলেন। এই জন্য মানুষ তাকে ভালোবেসে বলে দেশ নেত্রী। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা বেগম খালেদা জিয়াকে সম্মান করে স্লোগান দিতাম, হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। স্লোগানে পুরো ঢাকা শহর, 80-র দশক, 90-এর দশক ঢাকা শহর মুখরিত হয়ে যেত স্লোগানে যে হটাও এরশাদ, বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ। ছাত্র, শ্রমিক, জনতা সবাই বেগম খালেদা জিয়ার পিছনে সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ছুটছে তো ছুটছেই। 1988 সাল, তখন আমাদের এই ফিলিপাইন নামক একটি রাষ্ট্র আছে যার রাজধানীর নাম ম্যানিলা। নাম শুনেছেন না ফিলিপাইনের? এই ফিলিপাইনে তখন ফার্নিন্ডো মার্কোস নামে এক চূড়ান্ত স্বৈরাচার ছিল, এর সাথে চূড়ান্ত। সেই স্বৈরাচারের বিরুদ্ধে ওই দেশের এক নারী নেত্রী, মহিলা নেত্রী, নাম তার একুইনো কোরাজান, তিনি আন্দোলন শুরু করলেন। এমন আন্দোলন যে মার্কোসকে পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলো। সেই আন্দোলন ছড়িয়ে পড়লো বাংলাদেশে। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তরুণ ছাত্ররা, আমরা স্লোগান দিতাম, বাংলার কোরাজান খালেদা জিয়া লাউ সালাম, বাংলার কোরাজান খালেদা জিয়া লাউ সালাম। 90 দশকের যারা এখানে এরশাদ বিরোধী আন্দোলন করেছে, অনেক সবাই জানে এই সব স্লোগান হতো। এইভাবে বেগম খালেদা জিয়া সমগ্র বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছিল। তাই আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দোয়া করব, আল্লাহ এই জগতে তাকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন পরজগতেও এর থেকেও বেশি সম্মান দিয়ে তাকে তার জান্নাতুল ফিরদাউসের উচ্চ স্থানে সম্মানিত করেন। এখন আমার কিছু রাজনৈতিক বক্তব্য, যদিও নির্বাচনের হাওয়াকে বন্ধ করে রাখা হয়েছিল, এখন বাংলাদেশে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে, উৎসব মুখর পরিবেশে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা এই নির্বাচনে আমরা মনে করি যে প্রশাসনে যারা আছেন তাদেরকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে, পোস্টাল ব্যালট করেছেন,
বিদেশে যারা থাকে তাদের ভোটের ব্যবস্থা করেছেন। এই পোস্টাল ব্যালটে এখন যে রাজনীতি বাংলাদেশের জোটের যে রাজনীতি, সেই জোটের হিসাব, জোটের অঙ্ক এখনো শেষ হয়নি, কিন্তু পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়ে গেছে। কে কাকে ভোট দিচ্ছে আমি তো অবাক। গতকাল নিউজ 24 টেলিভিশনে আমি এটা বলেছি যে প্রার্থীটা এখনো চূড়ান্ত হয়নি, আপনারা ভোট দেওয়া শুরু করেছেন এবং ধরা পড়েছে বাহরাইনে, তাই না? বাহরাইনে ধরা পড়েছে না যে ভোট চোর, নতুন ভোট চোর বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে। ভোট শুরুর আগে ভোট চুরি করা শুরু করে দিয়েছে পোস্টাল ব্যালটে, তাই না? সুতরাং নির্বাচন কমিশন, সরকার সাবধান। দোষ আপনাদের দিচ্ছে না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে খেলাধুলা কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যম্ভাবী পরাজয়কে মেনে নিতে না পেরে, পরাজয় নিশ্চিত পরাজয়কে মেনে নিতে না পেরে আজকে এলাকাগুলো ঘুরে দেখুন। শুধু এই রূপসাকার খাদাদি গলিয়া না, শুধু এই গাজীরহাট না, শুধু এই মহিষদিয়া না, সারা বাংলাদেশের প্রান্তর প্রান্তরে ঘুরে দেখুন যে ধানের শীষের পক্ষে মানুষ জেগে উঠেছে। কারণ ধানের শীষ তার নির্বাচনী যে ইশতেহার, যা আমরা ভোট দিলে, আমরা যদি ক্ষমতায় যাই, আজিজুল বাড়ি হেলালকে যদি ভোট দেন, ধানের শীষে যদি ভোট দেন, আমরা কি করব, সেটার কমিটমেন্ট বা সেটার অঙ্গীকার, ইভেন সেটার যে কর্মসূচি আমরা গ্রামে গ্রামে, প্রান্তরে প্রান্তরে, বাড়িতে বাড়িতে প্রচার করেছি। আমরা কি করব, দেব কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি কার্ড দিব, এরকম প্রচুর। আপনার ধর্মের জন্য কি বলবো, আমরা বলেছি যে মানুষ যদি ধর্মের কাছে ফিরে না যায়, মানুষ যদি ধার্মিক না হয়ে ওঠে, সমাজে কখনো ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠা হতে পারে না, সমাজে নীতি প্রতিষ্ঠা হতে পারে না, ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠা হতে পারে না যদি মানুষ ধার্মিক না হয়ে ওঠে। সেই ধর্মকে আমরা কিভাবে সাহায্য করব? যেমন ইমাম, মুয়াজ্জিন, খতিব, এদেরকে আমরা চিন্তা করে আমাদের সরকার বলেছে এবার থেকে সরকারি ভাবে তাদেরকে বেতন দেওয়া হবে, অর্থাৎ সরকারি ভাতা, তাকে উৎসব ভাতাও দেওয়া হবে। ঈদের সময় তারা বলেছি, আর কোন দল, অন্য কোন রাজনৈতিক দল ভোটে জিতলে কি করবে এটা কি জনগণকে বলেছে? কোন কেউ বলতে পারবে? একটা দল বলেছে ইসলামী রাষ্ট্র করবে, রাষ্ট্রটাকে ইসলাম করবে, কিন্তু কিভাবে করবেন? হিন্দুদের অবস্থান কি হবে, বৌদ্ধদের অবস্থান কি হবে, আর মানুষের অবস্থান কি হবে? ইসলামী স্টেটটা দেখতে মানে কাজটা কি, কিভাবে হবে? বিশ্বের এখন তো ইসলামিক স্টেট দেখিনি, আমি এই আলোচনায় যাবো না, তাই না? আমরা কি বলতে পারি যে ইরান ইসলামিক স্টেট? না। আমরা কি বলতে পারি সৌদি আরব ইসলামিক স্টেট? সৌদি আরব তো নিজেই লেখে কিংডম অফ সৌদি আরবিয়া, ওরা কি লেখে ইসলামিক স্টেট? পাকিস্তান লেখে ইসলামিক স্টেট। আপনারা পাকিস্তানে গিয়েছেন, মনে হবে যে এটা ইসলামিক স্টেট? আমাদের ইসলামিক ভয় পেয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই দেখলাম যে পোস্টাল ব্যালটে ইতিমধ্যে আপনার জালিয়াতি শুরু হয়েছে। বাহরাইনের এক বাসায় এতগুলো পোস্টাল ব্যালট। আমি গতকালকে যারা আমাকে টেলিভিশনে দেখেছেন, আমি বলেছি যে বিদেশে যারা চাকরি করে তারা কিন্তু কোনো মালিক বা কফিলের আন্ডারে চাকরি করে। আমি একবার মালয়েশিয়া গেলাম, যে দেখলাম রাবার বাগানে আমাদের শ্রমিক নেই, তোমাকে আমার দেশে পাঠাই দেবো। 5-6 লাখ টাকার একটা লোক গেছে বিদেশে, তাই না? সে যদি এখন চিন্তা করে এই ব্যালটটার জন্য আমার চাকরি চলে যায়, আমার বাপ মা মানে বলবে দেখি বাড়ি গেলি তো জমি মিশে গেছে তো সেইখানে, তাই না? এই ব্ল্যাকমেইলটা কিন্তু যে কেউ করতে পারে। ওই মালিক কোন দল করে, বিএনপি করে না জামাত করে, আমরা তো জানি না। তার মানে 10-12 জনের ভোটের মালিক আর একজন হচ্ছে, এটা তো হচ্ছে না তো। সেজন্য আমি যখন পোস্টাল ব্যালট হয় তখন অনেক টেলিভিশন টক শোতে সরকারের বিভিন্ন অংশে বলেছি যে ফিলোসফিক্যালি আপনাদের এই আইডিয়াটা ভুল। পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে আপনাকে আরো চিন্তা ভাবনা করতে হবে এটাকে কিভাবে সিকিউর করা যায়। একটা রাবার বাগানে 50টা কর্মী চাকরি করে, আর একটা রাবার বাগানে 100 জন চাকরি, একটা হোটেলে 100 কর্মী চাকরি করে। এদের একটা নেতা আছে বা মালিক, এরা মোবাইল দিয়ে আপনার রেজিস্টার করেছে, পোস্টাল ব্যালটটা ফিরে আসছে, পোস্টাল ব্যালটটা ফিরে আসছে
ওই মোবাইলের মাধ্যমে। একটা ঠিকানা আছে, মনে করেন আমার একটা এই জায়গাটা কন্ডোনিয়াম, 5 তলা বিল্ডিং এ 100টা রুম, 100টা রুমে 500 লোক থাকে। 100টা রুমে আপনার পোস্টাল ব্যালট চলে আসতেছে। ওই বিল্ডিং এর মালিক যে, মানে ওই ওদের মালিক যে, ও সব আরে তাই হয়েছে। সুতরাং আমি প্রশাসনকে এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে বলবো যে আপনাদের আন্তরিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আপনারা আরো ব্রেন স্টর্মিং করুন, আরো বুদ্ধি খাটান কিভাবে এইগুলোকে চেক দিবেন। আবার দেখবেন পোস্টাল ব্যালটে এই মার্কাগুলোর যে সন্নিবেশন, যে অ্যারেঞ্জমেন্ট, দেখবেন প্রথমেই দিচ্ছে একটা মার্কা, আমাদের মার্কাটা মাঝখানের থেকে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না, আপনারা আরো বুদ্ধি খাটিয়ে ভালো কিছু করুন। আর আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, হয়তো কোনো একদিন বলবো, আরো সময় আছে। আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এটা পরিকল্পনা করছি যে আমাদের এই গাজীরহাটকে আমি আদর্শ গাজীরহাট, আমাদের এই গাজীরহাটকে আমি নিরাপত্তার গাজীরহাট, আমাদের এই গাজীরহাটকে আমি পরিচয় নেই চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসবাদ, যাই হোক, আমি ল এনফোর্সিং এজেন্সিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার বক্তব্য যারা শুনছেন, গোয়েন্দা সংস্থার লোক যারা শুনছেন, আমি বলছি সাবধান হয়ে যান। কোন রকম সন্ত্রাসী, চাঁদাবাজ, দখল করার জন্য কিন্তু রাজনৈতিক নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেখছিলেন এতক্ষণ খুলনা রূপসা উপজেলা, খুলনা দিঘলিয়া থেকে সরাসরি দিঘলিয়ায় সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এখানে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত খুলনা 4-এর মনোনীত রূপসা 13 দিঘলিয়ার মা মাটি মানুষের সন্তান জননেতা জনাব আজিজুল বারী হেলাল ভাই। এখন দোয়া পরিচালনা হচ্ছে। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সবাই জানি যার জন্য দোয়া করব, দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা ডাকে লব্বাইক বলে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে মাগফিরাতের চাদর দিয়ে আবৃত করে দেন। এবং শহীদ জিয়াউর রহমান সাহেবও আগে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তার শোকার্ত পরিবার জনাব মোহতারাম তারেক জিয়া সাহেব আছেন, আরো যারা অন্যান্য সদস্য আছেন, দলের নেতাকর্মী সহ যারা এই শোকাহত, প্রত্যেককেই আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন, এজন্য আমরা দোয়া করি। اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا رب العالمين, মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় ইয়া আল্লাহ আপনার কালামে পাক থেকে তেলাওয়াত করে আপনার হাবিবের শানে দরুদ পড়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের তেলাওয়াতকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, তেলাওয়াতে আপনার শান অনুযায়ী সওয়াব বৃদ্ধি করে ইয়া আল্লাহ আপনার প্রিয় হাবিবের রওজা মুবারাকে পৌঁছে দিন। আল্লাহ, খাস করে আমরা যারা ইয়া আল্লাহ তেলাওয়াত করেছি, আমাদের উদ্দেশ্য আপনি জানেন। ইয়া আল্লাহ, দেশ নেত্রী আল্লাহ আমাদের বেগম খালেদা জিয়া আল্লাহ আপনার ডাকে লাব্বাইক বলেছেন, শহীদ জিয়াউর রহমান আপনার ডাকে লাব্বাইক বলেছেন। ইয়া আল্লাহ, তাদের রূহ মুবারকে আপনি এই আজর ও সওয়াবকে আপনি পৌঁছে দিন। ইয়া আল্লাহ, এই ওসিলায় তাদেরকে মাগফিরাত নসিব ফরমান। ইয়া আল্লাহ, এই ওসিলায় তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন।
ইয়া রাব্বাল আলামিন শোকার্ত পরিবারকে আপনি সবরে জামিল ধৈর্য ধারণের তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ আগামীর ইয়া আল্লাহ আগামী দেশ গঠনের জন্য ইয়া আল্লাহ আমাদের এই তেরোখাদার, গাজীরহাট, দিঘলিয়া, রূপসা এই আসনের খুলনা 4 আসনের আল্লাহ বিএনপির নমিনেশন প্রার্থী ইয়া আল্লাহ আজিজুল বারী হিলাল ভাইকে আল্লাহ আপনি বিপুল ভাবে আপনি জয়যুক্ত করিয়া দিন। ইয়া আল্লাহ তার দ্বারা দেশ, জনগণ, ইসলাম, মুসলমানের ইয়া আল্লাহ সার্বিক খেদমত করার তৌফিক নসিব ফরমান। ইয়া আল্লাহ সেই সাথে সাথে আরো যারা আছেন ইয়া আল্লাহ সবাইকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ সবাইকে আপনার বিধান মাননেওয়ালা বানায় দেন। ইয়া আল্লাহ পরিবারস্থ যারা আছে তাদেরকে আপনার বিধান মাননেওয়ালা বানায় দেন। ইয়া রাব্বুল আলামিন এই মহিদিয়া মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মহিদিয়া মাদ্রাসার যে প্রয়োজনগুলো আছে আপনার গায়বী খাজানা থেকে আমাদের আঞ্চলিক যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে আপনি কবুল ফরমান, সুস্থতা নসিব ফরমান। ইয়া আল্লাহ আমাদের দোয়া আপনার হাবিবের তুফাইলে কবুল ফরমান। ইয়া আল্লাহ আখিরি দরখাস্ত